নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা বাজে। চলুন তবে আপনাদের সাথে নিয়ে এখন থেকে দিনের শুরুটা করা যাক। সকালবেলা টুকিটাকি বাসি কাজকর্ম যা থাকে, ওই ঘরের দুটো একটা বাসন কোসন ধোয়া, ঘরটা ঝাড় দেওয়া, রান্নাঘরটা পরিষ্কার করা সবই মোটামুটি করে কমপ্লিট করে নিয়েছি। এখন সোজা চলে এসেছি বেডরুমটাকে একটু ঠিক করবার জন্য। আমার বেডরুমে তো তেমন কোনো জিনিসপত্র নেই। ওই একটা গদ্দা পেয়েছিলাম বিয়ের সময়, যা বাবা দিয়েছিল, তার উপরে একটা কার্পেট বিছিয়ে, ব্যাস তার উপরে বিছানার চাদরটা বিছিয়ে ওই দিয়েই আমাদের দিনটা মোটামুটি কেটে যায়। সংসারে জিনিসপত্র করার ইচ্ছে ভারী মনে, জানেন, কিন্তু সেগুলো অর্থনৈতিক দিক দিয়ে যখন পিছিয়ে পড়ি তখন আর সেগুলোকে কেনাকাটা হয়ে ওঠে না। এখন হয়তো প্রশ্ন উঠতেই পারে, দাদা তো চাকরি করে। এই প্রশ্নটা থেকেই যায়, দাদা তো চাকরি করে, সেই প্রশ্নের উত্তরের কোনো জবাব আমার কাছে নেই। তো যাই হোক, চলুন গল্প করতে করতে এদিকে আজকে বেড কাভারটাকে আমি চেঞ্জ করে নিয়েছি। মাঝে মাঝে বিছানার চাদরকে চেঞ্জ করলে দেখবেন বেডরুমের সৌন্দর্যটাও একটু বাড়ে আর মনটাও ভালো লাগে। ঘরটা সবসময় যদি সাজানো গোছানো থাকে, নিজের মনের মধ্যেও একটা অন্যরকম আবেগ কাজ করে দেখবেন। যতই সেটা ভাঙাচোরা ঘর হোক, যতই সেটা যাই বা হোক না কেন, একটু আমরা যদি সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি, একটু পরিবর্তনশীল রোজ দিন করতে পারি, তাহলে ঘরটার সৌন্দর্যটা কেমন যেন দ্বিগুণ বেড়ে। যাই হোক, চলুন খাটটাকে ভালো করে গুছিয়ে নিয়ে সোজা আলনাটাকে ভালো করে গুছিয়ে নেবো আজকে। আলনাটা সব জামা কাপড় নামিয়ে দিয়েছিলাম, নামিয়ে ভালো করে আলনাটাকে একটা কাপড় দিয়ে গোটা আলনার চারপাশ ভালো করে মুছে তারপরে এই যে আলনাটাকে গুছিয়ে নেব। অনেক জামা কাপড় ছিল, জানেন, পুরনো যে জামা কাপড়গুলো ফেলে দেবার মতন, সেগুলোকে আজকে বাদ দিয়ে দিলাম। কারণ মায়া আর কতদিন ধরে রাখবো বলুন তো? আমার না প্রত্যেকটা জিনিসের পরে ভারী মায়া। কোনো জিনিস ফেলার আগে যে কতবার চিন্তা করি যে এই জিনিসটা হয়তো রেখে দিলে আরও 2 দিন ব্যবহার করতে পারবো, তবে সেটা ব্যবহারের যোগ্য না থাকলেও তাকে টেনে হিঁচড়ে ব্যবহার করবার চেষ্টা করি। তবে আজ ভাবলাম না, এইভাবে তো মানুষের সমাজের চোখে আমি খারাপ হয়ে যাচ্ছি, নিজের হাজব্যান্ডকেও খারাপ করছি যে এর হাজব্যান্ড বোধহয় একে জিনিসপত্র কিনে দেয় না। কিন্তু একেবারেই সেটা ভুল কথা। আমার হাজব্যান্ড কিন্তু চাওয়ার আগেই আমাকে এনে দেয় সব কিছু। চলুন, আলনাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আদিত্যর টুকিটাকি অনেক ছোট ছোট জামা কাপড় ছিল অগোছালো, সেগুলোকে এখন এই বাস্কেটটার মধ্যে গুছিয়ে রেখে দেব। এই বাস্কেটটা না আমার মা যখন আমার ছেলে হয়েছিল তখন কিনে দিয়েছিল, জানেন। বাস্কেটটা একটা বাচ্চা যাদের ঘরে আছে, প্রত্যেকটা ঘরে এই বাস্কেটটা থাকলে ভারী কাজের একটা জায়গা, দরকারি একটা জিনিস। ছোট ছোট টুকিটাকি যে জিনিসপত্র আছে সেগুলোই এর ভিতরে গুছিয়ে রাখা যায়। তবে আরও কিছু ভাবছি বাস্কেট কিনবো, জানেন। সামনে তো শীত আসছে, আর এই শীতের মধ্যে দেখবেন আমাদের প্রচুর ছোট ছোট জিনিস ব্যবহার হয়, যেমন মাথার টুপি, পায়ের মোজা, রুমাল। যেহেতু আমাদের ঘরে আবার প্রত্যেকটা মানুষেরই ঠান্ডার দোষ আছে, রুমালটা আমাদের প্রত্যেক দিন ব্যবহার হবেই হবে। আদিত্যকে টিউশনে ছাড়তে নিয়ে যাওয়া, আমি ধরো বসে থাকলাম স্কুলে গিয়ে আদিত্যকে নিয়ে, তখন লাগবে। এই জন্য ভাবছি গোটা কয়েক রুমাল আর একটা বাস্কেটের অর্ডার দেবো অনলাইন থেকে। এই যে ড্রেসটি আপনাদের দেখালাম, আদিত্য বায়না করেছিল ওর একটা জার্সির প্রয়োজন, যেটা খেলোয়াড় ক্রিকেট টিমরা পরে। তো যাই হোক, ওর বাবা সেই বায়নাটা রাখতেই অর্ডার দিয়ে এই জার্সিটা বানিয়ে এনেছিলেন। ছেলে যখন যা বায়না করে তখনই এনে দেওয়ার চেষ্টা করে, জানেন। চেষ্টা করে বলা ভুল, তৎক্ষণাৎ সেটা কি। আজ রান্নাবান্নাতে রাখছি হচ্ছে কচু ভাজা। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে দিদি, তুমি যে পরের দিন যেদিন মুচমুচে করে কচুগুলো ভাজবে তার রেসিপিটা একটুবার শেয়ার করে দেবে। চলুন আজ আপনাদের সঙ্গে ছোট্ট করে তারই একটা রেসিপি শেয়ার করে দেবো, সাথে অন্য কী রান্না করছি সেটাও একটু দেখিয়ে রাখি। এখানে কেটেছি পেঁপে, আলু, এখানে কেটেছি পেঁয়াজ আর টমেটো। রান্না করব একটু সয়াবিন, একটু আজ পেঁপে ডুমো ডুমো করে কেটে তার মধ্যে দিয়ে দেবো। খোসাগুলো আর ফেলবো না, কারণ সবজির খোসাতে তো আমরা জানি গাছের কতখানি উপকার হয়। এই যে যে দেখতে পাচ্ছেন টবটি, এই কৌটা কাটা টবটা কিন্তু আমার হাজব্যান্ড অফিস থেকে এনে দিয়েছিলেন, আর ওর মধ্যেই কিন্তু সবজির খোসাগুলোকে ফেলে ফেলে জৈব সার এইভাবেই তৈরি করি। আর যখন সেটা পচে গলে জৈব সারে পরিণত হয়ে যায়, তখন ওইখান থেকে একটু একটু মাটি তুলে প্রত্যেকটা গাছের গোড়াতে আমি দিয়ে দিই। যাই হোক, চলুন কচুগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। আর কচুগুলোকে আগে আমি কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, গরম জলে ভালো করে ফুটিয়ে তার যে জলটা সেটাকে ফেলে দিয়েছি, না হলে কচুতে তো মুখ চুলকাবে। সেই জন্য জলটাকে ফেলে দিয়েছি ভালোভাবে, ওটাকে ভাপ দিয়ে। এখন আমি ভালো করে একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে কচুগুলোকে ভেজে নেব।
একটু তেল বেশি দিলে না মুচমুচে করে বেশ কচুগুলো ভাজা হয়, খেতেও ভারী সুন্দর লাগে। চলুন, কচুগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একে একে নামিয়ে দিই। এইভাবে যদি কচুটা ভাজা যায়, সঙ্গে যদি একটু শুকনো লঙ্কা ভাজা থাকে অথবা একটু কাঁচা লঙ্কা ভাজাও থাকলে কিন্তু বেশ ভালো লাগে। তবে লঙ্কাটা অবশ্যই ভাজতে হবে, কাঁচা লঙ্কা হলেও সেটাকে ভাজতে হবে, আর শুকনো লঙ্কা হলে তো সেটাকে ভাজা বা আগুনে দিয়ে পোড়ানো কিছু একটা হতে হবে। এখানে আমি এই যে সয়াবিনগুলোকেও ভালো করে সিদ্ধ হতে দেব। গতকালকে রাত্রেবেলা আপনাদের দাদাভাই 1 প্যাকেট ছোট আর 1 প্যাকেট বড় সয়াবিন সফলা নিয়ে এসেছিল। খুব ভালো জানেন, সফলার যে সয়াবিনগুলো সেগুলোও বেশ ভালো, নিউট্রেলার সয়াবিনগুলোও বেশ ভালো। যাই হোক, চলুন এদিকে রান্নাটা শুরু করে দিয়েছি। পেঁপে আর আলুগুলোকে ভেজে রেখেছিলাম, তারপরে মশলা যা যা পড়ে আর কি সব কিছু দিয়ে ভালো করে কষাই করে নিয়েছি। সয়াবিনগুলো দিয়ে এবার আলু, পেঁপে সমস্ত রকমের সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে জল ঢেলে দিয়ে ফুটে গেলেই ব্যাস, তরকারিটা একটু টেস্ট করে গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে। যাই হোক, চলুন নিজেদের খাওয়ার ব্যবস্থা তো করলাম, সঙ্গে এই ছানাপোনাদেরও একটু খাওয়ার ব্যবস্থা তো করতে হয়। গতকালকের রাত্রের ভাত ছিল, সেগুলো দিয়ে একটু তরকারি দিয়ে মেখে ওদেরকে একটু খেতে দিয়ে দেবো। রোজ দিন জানেন তোরগোড়ায় যখন এসে ওই রকম মায়াবী চোখ নিয়ে দাঁড়িয়ে থাকে মুখখানা নিয়ে, একেবারে মনে হয় যে না, দুটো ভাত বা একটু বিস্কুট ঘরে যা পাই দৌড়ে গিয়ে ওদেরকে একটু দিয়ে আসি। জানেন, ভালো লাগে। ছোট্টোর থেকে না ভীষণ ভীষণ ইচ্ছা ছিল নিজের একটা বাড়ি হবে, সেখানে নিজের মতন করে একটুখানি সকল জীবজন্তুদের খেতে দেবো, থাকবে আমার কাছে। আমার ভীষণ ভালো লাগে, তবে তো আবার আটকে নয়, তাদেরকে ছাড়াভাবেই পুষবো। যাই হোক, চলুন সেই আশাটা ভগবান আর আমার মনে হয় কোনো দিন ইচ্ছেটা পূরণ হবে না। হয়তো কোনো দিন নিজের বাড়ি দেখে যেতেও পারবো না। এবার হয়তো প্রশ্ন উঠতেই পারে যে এটা তবে কিসের বাড়ি? এটা আমাদের কোয়ার্টার, আমার হাজব্যান্ডের কর্মসূত্রে আমরা সরকার থেকে পেয়েছি। তবে এটা তো দীর্ঘস্থায়ী নয়, কখন এখান থেকে আমাদের চলে যেতে হবে তারও কোনো ঠিক নেই। যাই হোক, চলুন এবার আজকে মানি প্ল্যান্ট গাছগুলোকে কেটে দেবো। অনেক দিন হলো এই জঙ্গলটাকে পরিষ্কার করবো করবো ভাবছি। ওই যে আপনাদের বললাম না, কোনো জিনিস ফেলবার আগে না 2-3 বার ভাবি। আবার এই গাছটাকেও যখন কাটতে এসেছি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবছিলাম যে গাছটাকেই সত্যিই কাটবো, কিন্তু গাছটাকে আমার কাটতে হতোই জানেন, এই জায়গাতে আলাদা একটা গাছ বসাবো। তাছাড়া ওই মানি প্ল্যান্টের পাতাগুলো এত ভারী, যার জন্য উপরের দিকটা কিছুতেই গাছটা উঠতে পারছিল না। যখনই উপর দিকে গাছটা যাচ্ছে তখনই আবার ওই হাওয়া বাতাসে গাছের শেকড়গুলো ভালো করে আঁকড়ে পিষ্টে ধরতে পারছে না দেওয়ালে, যার কারণে আবার সেগুলো পড়ে যাচ্ছে। গাছটার একেবারে উপরের দিকে যাচ্ছিলই না, তাই ওটাকে কেটে কুটে ফেলে দিলাম। জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব। এখানে অনেক দেখছি আগাছাও হয়ে গেছে। ওই ঘাসগুলোকে তুলে তুলে এখন জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে ওখানে বসিয়ে দেবো একটা আলাদা গাছ। সেই গাছটাকে মাটিতে না বসালে টবে আবার ভালো হচ্ছিল না। এই যে এই গাছখানি দেখতে পাচ্ছেন, এটা আমি নিয়ে এসেছিলাম এর আগের বছর অষ্টমী পুজোর দিন। এবার বছর আর আমার কোনো গাছ কেনা হয়নি। প্রত্যেক বছর চেষ্টা করি যখন পুজো হয়, দুর্গা পুজো, কোনো না কোনো গাছ লাগাবার। এই যে যে দুটো গাছ আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এই দুটো গাছই এর আগের বছর অষ্টমীর পুজোতে এনেছিলাম। যাই হোক, এবার বছরও আনা হয়নি, তবে নিয়ে আসবো কিছুদিনের মধ্যেই ভাবছি। 2-3টে গোলাপ গাছ, বাড়িতে গোলাপ গাছ রাখা হয়নি। এত রকমের টুকিটাকি গাছ আছে, কিন্তু আমার বাড়িতে কোনো গোলাপ গাছ নেই, আর জায়গাও তো নেই। গাছটা লাগাবোই বা কোথায়? তার থেকে বড় বিষয় কি বলুন তো, ছাগলের আর গরুর এত উৎপাত যে গাছগাছালি লাগিয়ে শান্তি নেই। তবু ওই যে মনের ইচ্ছাটাকে তো আর জোর করে বাঁধন দিয়ে বেঁধে রাখা যায় না। তাই একটু ছোটোখাটো যা টুকিটাকি গাছ পাই হাতের কাছে, যখনই দেখতে পাই যে এই গাছটা সস্তার মধ্যে এসে যাবে, তখন দেখতে পেলে একটু কিনে নিয়ে আসি। আর আমি জানেন তো সত্যি বরাবর ছোটোর থেকে ভীষণ ভালোবাসতাম গাছ লাগাতে। চলুন, হয়ে গেছে, গাছের গোড়ায় মাটি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব চারপাশটা একটু। অনেক জঙ্গল হয়েছিল, সবগুলোকে তুলে আজকে উপড়ে ফেলে দিলাম। আর গাছে দেখুন কত সুন্দর ঢ্যাঁড়স হয়েছে, সব কটা ঢ্যাঁড়সকে কেটে নেব। ঢ্যাঁড়স গাছে আবার জানেন তো, ঢ্যাঁড়স যদি থেকে যায় তাহলে সেই গাছটা তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে যায়, বড় বলতে বুড়ো হয়ে যায়, অর্থাৎ সেটা শুকিয়ে যায় তাড়াতাড়ি করে। কারণ ঢ্যাঁড়স গাছের সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা আছে এই কারণেই, কারণ গত 3-4 বছর ধরে ঢ্যাঁড়স গাছের প্রত্যেক বছর লাগাই, আর প্রত্যেক বছরই তাতে ভালোই ফলন হয়। একটা গাছ থেকে যখন না কেটেছিলাম, এর আগের বছরের ঘটনা বলছি আমি, সেই গাছটা দেখি 1-2 বার ফল হতে না হতেই সেটা আবার শুকিয়ে গেল। এই জন্য গাছে ফল আমি খাই চাই না খাই, ঢ্যাঁড়স আমাদের খুব একটা প্রিয় খাবারের মধ্যে পড়ে না জানেন, তবুও আমি গাছ থেকে কিন্তু প্রত্যেকটা ঢ্যাঁড়স কেটে ফেলে দিই।
যাই হোক, চলুন দুপুরবেলার খাবার দাবার এখন রেডি করি। আজকে একটা কই মাছ পেয়েছিল আপনাদের দাদাভাই, জানেন, সেটাকেই ভেজে দিয়েছি। আদিত্য তো একেবারে কান্নাকাটি করে একাকার, মাছটাকে সে পুষবে বলে। যখনই দেখেছে মাছটাকে কেটেছি, কেটে একাকার। যাই হোক, কচু ভাজা, সঙ্গে একটু সয়াবিন কারি আর স্যালাড। যাই হোক, চলুন আজ তবে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে আগামীকাল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।